জীবন ফিরে পাওয়ার জন্য যে আমি তাদের কমিটমেন্টটা রাখবো, বললাম ঠিক আছে, আমি প্রয়োজন হলে আমি আমার গ্রামের বাড়ি চলে যাব, তারপরে আমি সংগঠনে থাকবো না, হয় এসপার ওসপার যে একটা হয় বেঁচে যাব, না মেরে ফেলবে। হাত পায়ে অনেকটা অবশ্যের মতো হয়ে গেছিলো, আমি হাঁটতে পারতেছিলাম না। কবে ছাড়া পেলেন? ছাড়া পেলাম তো আমি 2013 সালে 26 জুনে অ্যারেস্ট হয়েছি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 9 তারিখে, এই মাসের 5 দিন, জুনের 5 দিন, জুনের 5 দিন, ওই মাসের 9 দিন, টোটাল হচ্ছে 3 মাস 15 দিন আমি ছিলাম আর কি। মানে কিভাবে ওই দিন মানে ছাড়া পাওয়ার ঘটনাটা কীরকম ছিল? ছাড়া পাওয়ার ঘটনাটা ছিল যে এরকম, এটা হচ্ছে আমরা স্বাভাবিক যে আমাদের রাতের খাবার খেয়ে আমরা শুয়ে পড়লাম, সেটা রাত 12টা হবে মেবি, আমাদের তো আসলে গরিব টাইম আন্দাজ করতাম আর কি 12টা হবে। তখন আমরা শুয়ে পড়াটা তো এরকম না, শুতে পারতাম না, কারণ পিছন থেকে হাত বাঁধা, সামনে দিয়ে চোখ বাঁধা। আমি শুয়ে থাকলে সর্বোচ্চ 10 থেকে 20 মিনিট, আধা ঘন্টা শুয়ে থাকলে এক পাশ হাতের ব্যথা হয়ে যেত, তখন আবার অন্য পাশ আমরা রেখে শুতাম আর এপাশ ওপাশ করে শুতাম আর কি। যতটুকু যখন ঘুম চলে আসতো, শরীর ক্লান্ত হয়ে যেত, তখন দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা এরকম ঘুম হতো, তখন ঘুম থেকে উঠে দেখতাম শরীরটা প্রচণ্ড ব্যথা। তো ওই দিনের যে ঘটনা সেটা হচ্ছে যে 12টা বাজে, রাতের মেবি 12টা বাজবে, আমাদেরকে আবার উঠানো হলো। যে বললাম যে কী করতে হবে, বলছে যে উঠো তোমরা। আমাকে তো আমি যে অবস্থায় অ্যারেস্ট হয়েছিলাম, আমার একটা গেঞ্জি ছিল, একটা টি শার্ট আর কি, আর একটা ছিল গ্যাবার্ডিন কাপড়ের প্যান্ট, আর ওরা আমাদেরকে একটা লুঙ্গি দিয়েছিল আর কি। ওই প্যান্টটা এবং লুঙ্গিটা চেঞ্জ করে পরতাম। ওই দিন আমার লুঙ্গি পরা ছিল, বললো যে প্যান্ট পরো, পরে প্যান্ট পরলাম, আমার যেই গেঞ্জি ছিল ওটা পরলাম, পরার পরে আমাকে আবার সেম 2 তলা পরিমাণ উঁচু, ওখানে দুপাশে দুজন ধরে কুলে করে নিয়ে উঠিয়ে নিল। নেওয়ার পরে যে আগে যে অফিসারের রুমে গিয়েছিলাম, ওই রুমে আমাদেরকে নিয়ে যাওয়া হলো 12টা। তো 12টা থেকে 3টা পর্যন্ত আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো। আমাদের টোটাল ব্যাকগ্রাউন্ড তো ওরা জেনে গেছে, পারিবারিক, একাডেমিক এবং রাজনৈতিক সাংগঠনিক পরিচয় জেনে গেছে। জানার পরে তারা বলল যে আমাদেরকে কিছু শর্ত দিলে তোমাদেরকে আমরা ছাড়তে পারি। আর ওরা কখনো ওদের বাহিনীর নাম বলতো না, সবসময় বলতো কর্তৃপক্ষ আমাদেরকে যে ডিসিশন নেয়। তো তারা বিভিন্ন মাধ্যম থেকে, আমরা যেটা বললাম 10 মিনিট 5 মিনিট কথা বলা চলে দিত, গিয়ে একটা ইনফরমেশন নিয়ে আসতো, আবার আসি জিজ্ঞেস করতো আর। তো তারা বললো যে তোমরা কোথায় আসো বুঝতে পারো কিনা। বলতো না, আমরা একটু করলাম, বুদ্ধিমত্তার সাথে কথা বললাম যে না আমরা বুঝতে পারি না। তোমরা তো পাহাড়ি এলাকায় আছো, হতে পারে পাহাড়ি এলাকায় থাকতে পারে, তোমাদেরকে কিছু শর্ত দেই, যদি এই শর্তগুলো পালন করো তাহলে আমরা ছাড়তে পারি। আসলে মৃত্যুর একটা বিভীষিকা থেকে বেঁচে যাব, মৃত্যু মানে সার্বক্ষণিক যখন মৃত্যুর প্রহর কণ্ঠেছিলাম, সেখান থেকে আসলে বের হয়ে যাব, এটা হচ্ছে যে কোনো শর্তে আমি মানতে রাজি, স্বাভাবিক সবাই করতে পারে। তো সেটা আমি বললাম যে ঠিক আছে, আপনারা যে শর্তগুলো দেন আমি ইনশাল্লাহ শর্তগুলো পালন করব। তো বললো যে কখনও ইলেকট্রিক মিডিয়া, যেটা হচ্ছে আপনি টিভি চ্যানেল, সাক্ষাৎকারে যাওয়া যাবে না। আমি বললাম ওকে, যাবো না। দ্বিতীয় বলে কোনো পত্রপত্রিকায় বিবৃতি, সংবাদ সম্মেলন করা যাবে না। বললাম যে ঠিক আছে, যাবো না। এরপরে বললো যে তোমাদের যে সংগঠন করো এটা তো দেশ বিরোধী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী। এরপরে হচ্ছে তোমরা উগ্র জঙ্গিবাদী সংগঠন, জামায়াতে তাদের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, এটা করে তোমরা তোমাদের কেরিয়ার ধ্বংস করে ফেলছো। তুমি একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো, তোমার একটা কেরিয়ার ছিল, তুমি তোমার কেরিয়ারটা ধ্বংস করেছো। তখন আমিও বিষয়গুলো বললাম হ্যাঁ, এটা আসলে ভুল হয়ে গেছে, আমি এখান থেকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি রাজনৈতিকভাবে সংগঠনে থাকবো না, আর যদি এরকম প্রবলেম হয় আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব আর কি। পরে বলছে ঠিক আছে, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখি। তারপরে আবার 15 থেকে 20 মিনিট টাইম ওয়েস্ট করলো, পরে আবার আসলো। তো তুমি যদি কথাগুলো আমাদেরকে কমিটমেন্ট দিতে পারো, আমরা কিন্তু তোমাকে অবজার্ভ করবো, তোমরা কিন্তু মানে তুমি কিন্তু আমাকে দেখো নি, আমরা এখানে যারা আছি সবাই তোমাকে দেখেছি, আমরা অবজার্ভ করবো এখানে, তুমি যেখানেই যাও আমাদের ইনফরমেশন থাকবে, এগুলো কিন্তু হলে তোমার ক্ষতি হবে, এগুলো যদি করো তাহলে তোমার ক্ষতি হবে। সেটা হচ্ছে জীবন ফিরে পাওয়ার জন্য যে আমি তাদের কমিটমেন্টটা রাখবো, বললাম ঠিক আছে, আমি প্রয়োজন হলে আমি আমার গ্রামের বাড়ি চলে যাব, তারপরে আমি সংগঠনে থাকবো না, আমি এই সাংবাদিক এবং ইলেকট্রিক প্রিন্ট মিডিয়াতে আমি কখনো কোনো সাক্ষাৎকার দেব না। সেই কমিটমেন্টগুলো করার পর বলছে ঠিক আছে, কর্তৃপক্ষ এটা কনভিন্স হয়েছে, তোমার প্রতি পজিটিভ, তোমাকে আমরা ছেড়ে দিই এই শর্তগুলো পালন করলে। তো ওই অবস্থায় তখন রাত্রে 3টা বেজে গেছে আর কি। আমাকে ওই আগের যে বিল্ডিং ছিল ওখান থেকে
3 তালা পরিমাণ উঁচু, নিচ থেকে ওই সিঁড়িতে ওরা দুজন দুপাশ থেকে ধরে কুলে করে আমাকে নিচে নামালো। নিচে নামানোর পরে আমাকে আমার বেল্ট, মানি ব্যাগ, চাবির রিং, মোবাইল সবগুলো দিয়ে আবার পিছন থেকে হ্যান্ডকাপ খুলে দিয়েছে কালো কাপড় দিয়ে, এবং সামনে থেকে কালো যেই কাপড় ছিল হাত, এবং পিছন থেকে হাত, সামনে দিয়ে চোখ বাঁধা ছিল। তো ওখান থেকে আমাকে বের হওয়ার পরে যেটা দেখতে পেরেছি, 1 ঘন্টা 30 মিনিট কি সর্বোচ্চ 2 ঘন্টা হবে। ওখানে বললো যে তোমাকে আমরা ছেড়ে দিব, কিছু শর্ত আছে। সেটা হচ্ছে তুমি যখন আমাকে ওই মাইক্রোতে উঠানো হয় তখন বললো যে নিচু হয়ে আর কি, মাথা নিচু করে বা আমরা বসে থাকো, যাতে আশেপাশের লোকজন কিছু গেস না করতে পারে, কিছু বুঝতে না পারে। ওই কথাই আর কি আমরা এখন। তখন আসলে আতঙ্ক কাজ করেছে যে হয়তো বা এরকম শুনেছি যে ক্রস ফায়ারে দিয়ে ছেড়ে দিয়ে বলে চলে যাও, হাঁটো, দৌড়ো, পরে ওখানে পিছন থেকে গুলি মেরে। তারপরে একটা আতঙ্ক এবং সাহস দুইটাই কাজ করছে যে হয় এসপার ওসপার, যে একটা হয় বেঁচে যাব না মেরে ফেলবে আর কি। তারপরে ওখান থেকে 1-1.5 ঘন্টা পরে একটা বললো যে ঠিক আছে, আমরা তোমাকে একটা রাস্তার পাশে রেখে দেবো, ওই চোখ এবং পিছন থেকে হাত বাঁধা অবস্থায়। আমরা গাড়িটা চলে যাওয়ার পরে মিনিমাম তোমাকে যখন রাস্তার পাশে নামিয়ে দেওয়া হবে, মিনিমাম 15 থেকে 20 মিনিট তুমি বসে থাকবে, যাতে ওদের কথা হচ্ছে যে আমরা ওদের গাড়ির নাম্বার অথবা কারা ছিল আমরা যাতে দেখতে না পারি। তো আমি শর্ত মেনে নিলাম, ঠিক আছে। তো আমার রাস্তায় নামিয়ে দিল। তখন আসলে উৎকণ্ঠা, আতঙ্ক কাজ করছে, বুঝি মেরে ফেলবে, ক্রস ফায়ার দিবে। তারপরে একটা ভয় আতঙ্ক দুটোর মধ্যে ছিলাম আর কি। প্রায় 10 মিনিট হবে আর কি, বেশি দেরি করি নেই, 10 মিনিট হবে। পরে দেখলাম যে আশেপাশে কোনো গাড়ির শব্দ নেই। তখন এই রুমালটা খুলে ফেললাম, পিছন থেকে হাত তো এটা বাঁধা ছিল গিট, ওটা খুলে ফেললাম। খোলার পরে হাইওয়ে পাশে ছিল এটা, দেখলাম যেখানে লেখা ঘিওর মানিকগঞ্জ আর কি। তো দীর্ঘদিন প্রায় 3.5 মাস বসে থাকার কারণে আমার হাত পায়ে অনেকটা অবশ্যের মতো হয়ে গেছিলো, আমি হাঁটতে পারতেছিলাম না। তো ওখানে একজন প্রতীক হেঁটে যাচ্ছিল, তাকে বললাম যে ভাই আমাকে একটু হেল্প করেন, আমি তো ছিনতাইকারীকে আমার ধরে নিয়ে গেছিলো, এখন তো আমি কোথায় যাব, এটা আমি এলাকা তো চিনতেছি কিন্তু গাড়ি টাড়ি পাচ্ছি। তো ওখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে আসছি। হাঁটার পরে একটা লেগুনা টাইপের গাড়ি পেলাম আর কি। তো আমার তো টাকা ছিল, আমার মোবাইল মানি ব্যাগে যে টাকা ছিল আর কি, ওই টাকা ওরা দিয়েছে, টাকা ছিল। পরে আমি ওখান থেকে গাড়িতে উঠেছি। গাড়িতে উঠে তখনও ভয় আতঙ্ক কাজ করতে নবীনগরের দিকে আসছি। এসে পরে আমি মোবাইল খুললাম আর কি। মোবাইল অন করার পরে বাড়িতে ফোন দিয়ে নিব, তো চিন্তা করলাম যে ফ্যামিলির লোকজন সবাই আতঙ্কে উৎকণ্ঠাতে আসে, যে নাম্বার যদি আবার ট্র্যাক হয় যে আমি ফ্যামিলিতে ফেরত যাচ্ছি, তারা তো আবার ওখানে যেতে পারে আর কি। বাড়িতে ফোন না দিয়ে আমার দিয়ে একটা নাম্বার সেভ করা ছিল, তো ওনাকে ফোন দিলাম, আকাশ। তারা সবাই সংগঠনে যারা আমার জন্য নিবেদিত সবাই আতঙ্কে ছিল। তো আমার ফোন পেয়ে কলটা রেকর্ড করে ফেললো। পরে আমাকে বলছে যে ভাই আমি আপনার কল পেয়ে কলটা আমরা রেকর্ড করে ফেলছি। বললাম যে আমি আসছি, বাসায় জানান আমি নবীনগরের দিকে আসছি, ওনারা আসুক। তারপরে আমার পরিবারের পক্ষ থেকে একটা প্রাইভেট কার ভাড়া করে নিয়ে মানিকগঞ্জ আমি নবীনগর পর্যন্ত আসছি, ওনারা নবীনগর পর্যন্ত গিয়েছেন। তো ওখান থেকে আমাকে রিসিভ করে বাসায় নিয়ে আসে। তো 24 ঘন্টার ঘটনা যেটা ছিল, প্রতিটা ক্ষণে আমরা মৃত্যুর প্রহর গুনতাম। আসলে আয়নাঘর এখন যেটা বলা হয়, এটা ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রকাশ হচ্ছে। এটাকে নিয়ে অনেকেই ট্রল করছে যে আসলে আয়নাঘর নামে কিছু নেই। প্রশাসনের পক্ষ থেকে আপনারা জানেন, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা 7 জন ভাই যারা গুম নির্যাতনের শিকার হয়েছিলাম, তারা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের অভিযোগ দাখিল করেছি। সেখানে আমাদের পার্সোনাল সাক্ষাৎকার নিয়েছি বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া। সেখানে আমরা বলেছি, এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল র্যাবে গিয়েছিল। র্যাবে যাওয়ার পর তারা বলছে যে আমাদের এখানে আয়নাঘর নামে কোনো বন্দিশালা নাই। আসলে এটা তারা প্রচার করতেছে না। পৃথিবীর আপনি সবগুলো যারা বিভিন্ন রাষ্ট্র পরিচালনা করে, সে রাষ্ট্রের প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী আছে, তাদের গোপন এরকম টর্চার সেল আছে। এটা কিন্তু প্রকাশ হয় না তাদের পররাষ্ট্রনীতির কারণে, স্বরাষ্ট্রনীতির কারণে। এটা যদি এখন প্রচার করে, আপনারা জানেন ফেসিবাদ, এটা হচ্ছে নব্য ফেসিবাদ। আমরা পড়াশোনা করছি, জেনারেল লাইনে জানি যে সেটা শুনেছি যে বাকশাল, শেখ মুজিবুর রহমান যে বাকশাল গঠন করেছিল, যে বাংলাদেশের 3টা থেকে 4টা পত্রিকা রেখে বাকি পত্রিকাগুলো ব্যান করেছে। মানুষের বাক স্বাধীনতা ছিল না। আমরা খুব আতঙ্কে ছিলাম, আমরা আমাদের কথাগুলো বলতে পারিনি। সেই 2013 সাল, আজকে 2024 সাল, সেখানে প্রায় 11 বছর হয়ে গেছে। আমাদের প্রত্যাশা যে
আমার প্রত্যাশা, আমাদের প্রত্যাশা বলেছি, কেন আমি মিডিয়ার সামনে আসতে পেরেছি, এজন্য আপনার জাতির সামনে কথাগুলো বলতেছি। যারা আসতে পারে নাই, যাদের রাজনীতির কোনো পরিচয় ছিল না, যারা সাধারণ মানুষ ছিল, তারা গুমের শিকার হয়েছিল। আমাদের রাজনীতি একটা পরিচয় ছিল। আসলে বাংলাদেশের রাজনীতিতে কোথাও তো জামাত শিবির নিষিদ্ধ হয়ে প্রজ্ঞাপন জারি করে নেয়। এই ফেসিবাদ বিদায় নেওয়ার আগে তারা অগাস্টের 2 থেকে 3 তারিখে প্রজ্ঞাপন জারি করে জামাত শিবির নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু জামাত শিবির তো আসলে তখন বাংলাদেশে নিষিদ্ধ ছিল না। তারা আমাদের বাক স্বাধীনতা রাখে নাই। তারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে যারা মেধাবী ছাত্র ছিল, তারা পরিকল্পিতভাবে তারা এদেরকে গুম করে, নির্যাতন করে, এদেরকে রিমান্ডে দিয়ে, আপনারা জানেন বাংলাদেশের ছাত্র শিবিরের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি ছিল দেলোয়ার হোসেন, তাকে টানা 53 দিন রিমান্ড দিয়েছিল। তারা আমাদেরকে নিয়ে, তারা আমাদেরকে নিয়ে গুম করে এটাই চিন্তা করছিল যে আমরা যদি তাদেরকে পলিটিক্যালি গুম করে আমাদের ফিল্ডে, ময়দানে যে ছাত্র সমাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি করতে পারে, যে ছাত্র শিবির যারা করে তাদেরকে গুম খুন নির্যাতন করে তাদেরকে রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে এবং তাদের যে জনশক্তি, ম্যান পাওয়ার আছে, তারা এই আন্দোলন সংগ্রাম থেকে দূরে চলে যাবে।